আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবা আহমেদ। আজকে আমরা সাইকিটল্যান্ড রোড ম্যাপের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনার বিষয়বস্তু থাকবে একটা ইউনিফাইড ইকোসিস্টেম তৈরি করা এবং যে ইকোসিস্টেমের মাধ্যমে আমরা যখন একটা অ্যালগোরিদম ব্যবহার করব, ধরেন লিনিয়ার রিগ্রেশন, সেটা যাতে আমরা যদি ভালোভাবে শিখে ফেলি, আমরা যাতে বাকি অ্যালগোরিদমগুলো রিইউজ করতে পারি। সো আজকে আমাদের লার্নিংয়ের পুরো ফাইনাল আউটকামটা এমনই থাকবে যে একটা পাইপলাইন বা ওয়ার্কফ্লো আমরা শিখব, যেটা শেখার মাধ্যমে আমরা মোটামুটি বলা যায় 80-90% মতো সাইকিটল্যান্ডের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমরা বুঝে ফেলতে পারবো। সো শুরু করা যাক। আমরা যখন লাস্ট ক্লাসে আমাদের সাইকিটল্যান্ডের ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে আমাদের সাইকিটল্যান্ডের একটা খুব স্মার্ট ওয়ে আছে, সেটা হচ্ছে এটা পুরাটা একটা পাইপলাইন বা একটা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে। তো সেটাই আমরা শিখবো। তো আমরা যখন ডাটা সায়েন্স বা মেশিন লার্নিংয়ের বা ডিপ লার্নিংয়ের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম যখন আমরা ব্যবহার করি, তো তখন আমরা দেখি যে পাইটর্চে এক ধরনের নেমিং থাকে, টেনসরফ্লোতে এক ধরনের নেমিং থাকে, মেক্সনেটের এক ধরনের নেমিং থাকে, বা প্রত্যেকটা প্যাকেজের ইন্ডিভিজুয়াল কিছু নেমিং থাকে। যেমন আমরা যদি কোনো একটা অ্যালগোরিদম ট্রেন করানোর চেষ্টা করি, তখন কিন্তু আমাদের কিছু পার্টিকুলার নেম চেঞ্জ হয়, যেমন ট্রেন, লার্ন, অপটিমাইজ, কোথাও দেখবো অপটিমাইজার, কোথাও দেখবো অপটি, এরকম ধরনের কিছু নেমিং কনভেনশন চেঞ্জ হয়ে যায়। কিন্তু যখন আমরা সাইকিটল্যান্ডে আসবো, তখন শুধুমাত্র আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে এটাকে কাউন্ট করব বা শিখব। যেমন ধরেন আমরা যদি বলি যে এখানে আমাদের শুধুমাত্র ট্রেন এই কথাটা আছে সাইকিটল্যান্ডে, এবং এখানে যতগুলা ক্লাসিক্যাল মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদম আমরা পাবো, সবগুলোতে আমরা এই ট্রেন কথাটাই আসলে ব্যবহার করব, যেটা যাই হোক না কেন, তাই না? তো ঠিক সিমিলারলি যখন আমরা রিগ্রেশন, ক্লাসিফিকেশান, ক্লাস্টারিং অথবা ডাইমেনশনালিটি রিডাকশন নিয়ে কথা বলবো, ঠিক সবগুলোর জন্য আমরা একটা আইডেন্টিক্যাল কলাম বা নাম ব্যবহার করব। যেমন ট্রেন যদি ব্যবহার করি, সেটা ক্লাসিফিকেশন হোক, রিগ্রেশন হোক, ক্লাস্টারিং হোক অথবা ডাইমেনশনালিটি রিডাকশন হোক, যেই ক্ষেত্রে হোক না কেন আমরা সেম নামটা ব্যবহার করব। এতে যেটা সুবিধা হয়, আমরা যারা মেশিন লার্নিংয়ের বা ডাটা সায়েন্সের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করে থাকি, তখন কিন্তু আমাদের রিকল করতে হয় যে আচ্ছা ওইটার নাম কি, ওই ফাংশনের নাম কি, ওই মেথডের নাম কি, এখানে কী ধরনের প্যারামিটার আমরা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা ব্রেইনের উপর একটা প্রেশার পড়ে যখন আমরা ব্রেইন স্ট্রমিং করতে যাই। এই প্রেশারটা আমরা সাইকিটল্যান্ডে আসলে ফেস করব না, এটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখন আমরা যদি একটু চেষ্টা করি মুভ অন হওয়ার জন্য কাজের প্রোগ্রেসের ক্ষেত্রে, তাহলে আমরা তিনটা জিনিস আসলে দেখতে পারবো। প্রথমত আমরা যদি কোনো মডেল কল করি, ঠিক আছে, যেমন যে কোনো একটা মডেল কল করলাম, এটাও আমার মডেল, এটাও আমার মডেল, ওকে। সো আমি যদি লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করি, সেক্ষেত্রে আমি জানি যে আমার একটা ইকুয়েশন ব্যবহার করতে হয় y=mx+c, তাই না? আমরা যদি SVM ব্যবহার করি, আমরা জানি যে সেক্ষেত্রে আমাদের একটা ডিসিশন বাউন্ডারি আসলে অ্যাভেলেবেল হয়, তাই না? সিমিলারলি আমরা যদি কে মিনস ক্লাস্টারিংয়ে যাই, তাই না, একই প্রসেসে আমরা কিছু জিনিস দেখতে পাই। যেমন কে মিনস ক্লাস্টার সেন্ট্রয়েডগুলো বাইর করতে হয় প্রত্যেকটা ক্লাস্টারের জন্য। তো আমরা যদি মডেলের সেগমেন্টে চিন্তা করি, আমরা প্রত্যেকটা মডেলের ইনপুটটা আপনারা যদি খেয়াল করেন, আউটপুটটা কোথায় আসবে? এই ইনফ্রাস্ট্রাকচারে আসবে, এবং এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখতেছি API করা আছে, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং যে ইন্টারফেস আছে, এটাই আমাদের আসলে মূল গোল থাকে। তো এই API এর মধ্যে কি হবে? ফিট হবে এবং প্রেডিক্ট হবে। এই যে ফিট, এই যে আমরা প্রেডিক্ট বলতেছি, এদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়, API এর কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্টটা এরকম, আমি যে চুক্তিনামা দিচ্ছি আমার সাইকিটল্যান্ডের মধ্যে, সেখানে বলা আছে যে আমি মডেল যাই দেই না কেন, বাট যে মেইন ইনফ্রাস্ট্রাকচার আছে এটা সবার জন্য সেম হতে হবে, সেম। এবং সেটা ফিট হোক, ফিট ট্রান্সফর্ম হোক, বা প্রেডিক্ট হোক, বা প্রেডিক্ট প্রবা হোক, যাই হোক, আমরা এই কন্ট্রাক্টটা, রুলসটা মেনে চলবো। এই রুলসটা যখন আমরা মানতে যাই, তখন আমাদের তিনটা জিনিস সামনে আসে, ঠিক আছে? এই রুলসের প্রথমটা আমাদের এস্টিমেটর, সেকেন্ডটা ট্রান্সফর্মার, এবং থার্ডটা প্রিডিক্টরস। আমরা যখন এই তিনটে জিনিস ভালোভাবে বুঝবো, তখন কিন্তু আমাদের 90% আমাদের মোটামুটি সাইকিটল্যান্ড লাইব্রেরিটা বস লেভেলে আমাদের কাভার হয়ে যাবে। এবং এখানে আমরা যদি খেয়াল করি, আমরা মনে রাখতে পারি যে ETP, একটা এস্টিমেটর, ট্রান্সফর্মার্স এবং প্রিডিক্টরস। এখানে এস্টিমেটরসটাকে আসলে বলা হয় লার্নার্স টাইপের। কি বলা হয়? লার্নার বলা হয়। এটা কি করে? এটা একটা ইন্টারনাল স্টেট তৈরি করে ডাটা সেট থেকে, মানে ডাটা সেট সম্পর্কে জানার চেষ্টা করে। আর যখন আমরা ট্রান্সফর্মার বলবো, এটাকে আমি বলবো মডিফায়ার,
কি করে, মডিফিকেশন করে। তো মডিফায়ার কি করে, বেসিক্যালি চেঞ্জ দ্য রিপ্রেজেন্টেশনস অফ দি ডাটা। আমরা দেখব যে কী ধরনের রিপ্রেজেন্টেশন আসলে চেঞ্জ হচ্ছে। এবং প্রেডিক্টরসের মূল কাজ হচ্ছিল জেনারেট দি প্রেডিকশনস ফর নিউ ডাটা। এবং এখানে কি হয়, টেক্সটের ডাটাগুলো আসে বা আননোন আনসিন ডাটাগুলো আসে, সেগুলো হচ্ছিল প্রেডিক্টেড হয়ে আমাদের রেজাল্ট দেয় যে 0.9, 0.8 বা 0.7%। এই তিনটা জিনিস আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, তখন আমাদের যেটা খেয়াল করতে হবে যে আমরা যাতে প্রত্যেকটা ইকোসিস্টেমের একটা ডট যে কানেক্ট আছে সেটা যাতে আমরা করতে পারি। আমরা এখানে প্রথম যে অ্যাপ্রোচ, আমরা যখন কোডিং করি তখন আমরা কী করি, ধরুন ফ্রম স্কেলার্ন এখান থেকে আমরা ইম্পোর্ট করার চেষ্টা করি, অনেক সময় মডেল সিলেকশন দেই। তো মডেল সিলেকশন দিলে আমরা ট্রেন, টেস্ট, স্প্লিট এরকম আমরা হচ্ছিল একটা মেথড পাই, তাই না? এরকম অনেকগুলো আছে। আমরা হচ্ছিল প্রি প্রসেসিংয়ের জন্য কল করি, অ্যানসেম্বলের জন্য কল করি, এপিআই কল করি, অনেক কিছু আছে। তো এটা আমরা যখন লোড করা হয়ে যাবে তখন হচ্ছিল আমাদের একটা মডেল ডিফাইন আসে। তো মডেল ইকুয়াল আমি এখানে লিনিয়ার রিগ্রেশন দিয়েছি, আপনি চাইলে র্যান্ডম ফরেস্ট দিতে পারেন, লজিস্টিক রিগ্রেশন দিতে পারেন, ডিসিশন ট্রি দিতে পারেন, অথবা কেএনএন দিতে পারেন। এসবিএম এর অনেকগুলো আছে, এসবিসি আছে, এসবিআর আছে, সেগুলো আপনি মডেল হিসেবে কল করলেন। কিন্তু এই জিনিসটা হচ্ছিল চেঞ্জেবল, মানে আপনি চাইলে সোয়াপ করতে পারবেন, মডেলের সাথে সোয়াপ করে দিতে পারবেন। কিন্তু যখন আপনি এই তিনটা লাইনে আসবেন, এই তিনটা লাইন চেঞ্জ হবে না। এই তিনটা লাইনে কি আছে, একটা হচ্ছিল ফিট মেথড আছে, আরেকটা হচ্ছিল প্রিডিক্ট মেথড আছে, আরেকটা হচ্ছিল স্কোর আছে। তাহলে আমরা কয়টা জিনিস পাচ্ছি, তিনটা, একটা হচ্ছিল ফিট, একটা হচ্ছিল প্রিডিক্ট অ্যান্ড লাস্ট হচ্ছিল স্কোর। যত মডেলই আপনি কাজ করেন এই তিনটা জিনিস হচ্ছিল অল টাইম সেম থাকবে, ঠিক আছে? এবং এটা আমরা যদি একবার মনে রাখি তাহলে আজীবন আর কোনো ভুলের কোনো পসিবিলিটিস নেই, একদম কাজ ইজি হয়ে যাবে। এই কাজটা যখন ইজি হচ্ছে তখন আমরা একটু খেয়াল করি, আমরা ইনফ্রাস্ট্রাকচার যেটা ডিজাইন করতেছি বা ইন্টারফেসটা ডিজাইন করতেছি সেখানে একটা হায়ারার্কি আছে। হায়ারার্কিটা কি, প্রথম হায়ারার্কিটা তো হলো এস্টিমেটর। এস্টিমেটর কী করে, একটা ইনসেস্টর হিসেবে কাজ করে। সো ইনসেস্টরের মূল কাজ হচ্ছিল ডাটা থেকে লার্ন করবে, আমরা যদি পূর্বপুরুষের কথাও বলে থাকি। সো এটা কি করবে, লার্ন করবে। লার্নিংয়ের পরে আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছিল ট্রান্সফর্মার, সেটা হচ্ছিল ডিসেন্ডেন্ট, ঠিক আছে? সো এই ডিসেন্ডেন্টের মূল কাজ হচ্ছিল কি, টু মডিফাই দ্য ডাটা, ঠিক আছে? মডিফাই কি করবে, ডাটা মডিফাই করবে। আর যখন প্রিডিক্ট করব আমরা, তখন ডাটাটা কি হবে, জাজ করবে, তাই না? তাহলে আমরা তিনটে জিনিস দেখতেছি, একটা হচ্ছিল এস্টিমেটর, এস্টিমেটরের মূল কাজ হচ্ছিল ডাটাটা লার্ন করবে, ট্রান্সফর্মারের মূল কাজ হচ্ছিল ডাটাটা মডিফাই করবে, আর প্রেডিক্টরের মূল কাজ হচ্ছিল কি, জাজ করবে, ওই ডাটাটা জাজ করবে। যখন আমরা লার্ন করব তখন এখানে আমরা হচ্ছিল আইটারেশন পাবো, ওকে, আইটারেশন পাবো অথবা লুপ পাবো, আমরা যে কোনো নাম আপনারা যেটা বলতে পারেন। আর এখানে যখন আসবে স্কেলার ফর্ম আসবে, পিসিএ আসবে, টিএসএনই আসবে, এসবিডি আসবে, অথবা অন্যান্য আদার্স মডিফিকেশন আমরা চাইলে আমরা ভবিষ্যতে আরও দেখবো আর কি। আর এখানে হচ্ছিল প্রেডিক্টরের কাজ হচ্ছিল ক্লাসিফিকেশন করতে পারে, রিগ্রেশন করতে পারে, যেমন এখানে এ অথবা বি কতটুকু আছে সেটা বলতে পারে। আবার এটাও বলতে পারে যে ওয়েদার ফোরকাস্টিং কতটুকু, মানে কতটুকু বৃষ্টি হইতে পারে বা না হতে পারে, সেটার একটা হলো প্রেডিকশন করতে পারে, ঠিক আছে? এখন আমরা যখন এই কাজটা করতেছি আমাদের দুইটা সিনারিও তৈরি হচ্ছে, একটা সিনারি হলো ট্রান্সফর্মার আর একটা সিনারি হলো প্রেডিক্ট। সো এস্টিমেটরের তো কাজই হলো ট্রেন করা, এটা তো আমাদের বেস, এটা কমন থাকবেই এটা। তো এস্টিমেটর যখন কি করবে, ট্রেন করবে। সো এখানে একটা মনে রাখিয়েন, এটাকে আমি ব্রেইন হিসেবে বলি, মানে ব্রেইন, এটা হচ্ছিল সাইকিটল্যানের ব্রেইন, এই ফিটটা, ঠিক আছে? এই ফিটে ব্রেইনে লার্ন হতে থাকবে, ব্রেইনে অলওয়েজ লার্ন হতে থাকবে। এখন এখান থেকে দুইটা ব্রাঞ্চ আসতেছে, একটা ব্রাঞ্চ হচ্ছিল ট্রান্সফর্মারের ব্রাঞ্চ, যেটা মূলত আমাদেরকে রিটার্ন হিসেবে একটা ম্যাট্রিক্স রিটার্ন দেবে। আর যখন প্রেডিক্টর আসবো তখন একটা লেভেল রিটার্ন দিবে। যেমন দেখেন ট্রান্সফর্মার হচ্ছিল ফিট হবে, ফিট হচ্ছে, এখানেও প্রেডিক্টরের ফিট, ফিট হবে। এখানে হচ্ছিল আমরা কি করতেছি, ট্রান্সফর্ম অথবা ফিট ট্রান্সফর্ম করতেছি। এখন আমরা কখন কোনটা ব্যবহার করবো এটা নিয়েও আমরা ডিসকাস করবো একটু পরে। আর এখানে আমরা ব্যবহার করতেছি প্রিডিক্ট এবং স্কোর। দেখেন তো এই একই জিনিস আমরা কিন্তু একটু আগেও আলোচনা করে আসছি, ফিট, প্রিডিক্ট, স্কোর, ঠিক একই জিনিস ছিল, তাই না? ফিট, প্রিডিক্ট, স্কোর। কখন, যদি আমরা প্রিডিক্টর তৈরি করি। আর যদি আমরা ট্রান্সফর্মার তৈরি করি তাহলে ফিট, ট্রান্সফর্ম, ফিট, ট্রান্সফর্ম, ঠিক আছে না? এই জিনিসটা আসবে।
এখন আমরা একটু দেখি যে ফরমেশনটা চেঞ্জ কী হচ্ছে। যখন ট্রান্সফর্মার হবে, ট্রান্সফর্মারের মূল কাজ হচ্ছে প্রিজার্ভ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার মানে আমি যদি এখানে 3/3 ম্যাট্রিক্স দেই তাহলে আউটপুটও 3/3 ম্যাট্রিক্স আসবে। বা ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছিল সে ফর এক্সাম্পলস আমি হচ্ছিল একটা এক্সাম্পল হিসেবে ধরে নিই বোঝার সাপেক্ষে। ধরেন আমি 3 9 8 6 2 1 0 1 1 এভাবে দিলাম। এটা হচ্ছিল আমার একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, যে যখন আমি ট্রান্সফর্ম ব্যবহার করব তখন হচ্ছিল এই ফর্মটা চেঞ্জ হয়ে হয়তো এখানে আমরা হচ্ছিল কিছু ফ্লোটিং পয়েন্ট পাবো, যেমন 0.13 0.26 0.39 0. বা ধরুন 1 পয়েন্ট এরকম করে আমরা অ্যাকচুয়ালি প্লটিং পয়েন্ট পাবো, সবগুলোর জন্য প্লটিং পয়েন্ট পাবো। এটা হচ্ছিল ম্যাট্রিক্স। কিন্তু প্রিডিক্টরের হচ্ছিল ওই কাজ হবে না। প্রিডিক্টরের কাজ থাকবে কি, ইনপুট পাবে ম্যাট্রিক্স হিসাবে, প্রিডিক্ট করে সেখানে হচ্ছিল লেভেল দিবে। ঠিক আছে, যেমন 0 ক্লাস হইতে পারে, 1 ক্লাস হইতে পারে, 2 ক্লাস হইতে পারে, 3 ক্লাস হইতে পারে। এটা হচ্ছে মূল কাজ। তো কী বলছে, প্রিডিক্টরের মূল কাজ হচ্ছিল কল অফ দি স্ট্রাকচার। কল অফ দি স্ট্রাকচার মানে কি, আমার ডাইমেনশনালিটি যে মাল্টি ডাইমেনশনাল ছিল সেটাকে একটা সিঙ্গেল একটা হচ্ছে হলো এর ভেক্টরে কনভার্ট করে ফেলবে। সো কী করবে, ম্যাট্রিক্স ইন হবে আর আউটপুট হিসেবে আমরা ভেক্টর পাবো। কোথায় পাবো, প্রিডিক্টরে। আর ট্রান্সফর্মার আমরা কী পাবো, ম্যাট্রিক্স ইন হবে, ম্যাট্রিক্স আউট হবে। ঠিক আছে, এই দুইটা কাজ আমাদের বোঝা উচিত। আমরা যদি ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই, এগুলো আমাদের আসলে ফরমেশনগুলো বোঝা উচিত। শর্টকাট ফলো করিয়েন না, শিখেন, ভবিষ্যতে অনেক কাজে দিবে। শর্টকাট ফলো করলে হয়তো 1 বছর 2 বছর মার্কেটে টিকে থাকবেন। আর যদি রুট লেভেলে শিখেন তাহলে 10 বছর 20 বছরও টিকে থাকতে পারবেন। ঠিক আছে, শিখতে থাকেন, এগুলোর ভ্যালু আছে মার্কেটে, জিনিস। আর শর্টকাটের ভ্যালু মার্কেটে নেই। এফিসিয়েন্সি শর্টকাটে যদি আমরা খেয়াল করি তো কী বলছে দেখেন, ওয়াই কল টু ম্যাথডস হোয়েন ইউ ক্যান কল ওয়ান। এখন এখানে হচ্ছে হলো যে এক্স যেটা আসতেছে, এই এক্সে হচ্ছিল আমরা কি করতেছি, ইনপুট ফিচারগুলো দিতেছি, তাই না? আর এখানে হচ্ছিল ফিট মেথড আসতেছে, এখানে স্টেটগুলো চেঞ্জ হবে, মানে কি মিন হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট হবে, বা ভেরিয়েন্স ক্যালকুলেট হবে, বা কার্টোসিস বা স্কিউনেস, মানে স্ট্যাটিস্টিক্সের যতগুলো টার্মিনোলজি আমরা দেখি, বা ড্রিফট অথবা ডিস্ট্রিবিউশনসের কথা যদি বলি সেগুলো। অ্যান্ড দেন সেগুলো ট্রান্সফর্ম হয়ে ক্লিন, নতুন একটা ক্লিন ডাটা রেডি হবে, জেনারেট হবে। আমরা যদি এই পাথওয়েটা না ফলো করতে চাই, আমরা ফলো করতে পারি ফিট ট্রান্সফর্ম। ওকে, এখন এখানে হচ্ছে হলো একটা বিষয় আছে, সেটা হচ্ছে হলো আমরা যদি রিডান্ডেন্সিটা খেয়াল করি, মানে হচ্ছে হলো ডুপ্লিকেটস বা আনওয়ান্টেড কোনো ইনফরমেশনসের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে সেটা হচ্ছে হলো কি, এই যে ফিট ট্রান্সফর্মটা, এটা আমার হচ্ছে হলো এই একটা স্টেট আর এই একটা স্টেট, এই দুইটা স্টেটকে মার্জ করে রিটার্ন হিসাবে ক্লিন এক্সকে দিচ্ছে। ঠিক আছে, তো দেখেন এখানে নামটা হচ্ছে সেম, ফিড আন্ডারস্কোর ট্রান্সফর্ম, মানে অ্যাট এ টাইমে দুইটা কাজই হচ্ছে, আর এখানে হচ্ছিল দুইটা ঘুরে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কখন কোনটা ফলো করব, কখন কি করব, এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন আছে জানার। তো এইটার ক্ষেত্রে আমরা একটু পরে দেখব, আমরা দুইটাই ফলো করব। যদি আমরা ট্রেনিংয়ের জন্য যাই তাহলে হচ্ছিল একটা ফলো করব, টেস্টিংয়ের জন্য যদি যাই তাহলে আরেকটা ফলো করব। সেই জিনিসগুলো আমাদের আসলে শেখার দরকার আছে। এখন দেখেন এখানে আমাদের বলতেছে যদি লাইফ সাইকেলের কথা খেয়াল করি, তার মানে হচ্ছিল ট্রেনিং ডাটা থেকে শুরু করে একদম গ্রাউন্ড ট্রুথ পর্যন্ত আমাদেরকে যেতে হবে। ফিটের ক্ষেত্রে আমরা প্যারামিটার লার্ন করতেছি। কী ধরনের প্যারামিটার? লার্নিং প্যারামিটার। যেমন আমাদের লার্নিং প্যারামিটার এরকম হইতে পারে, কোএফিসিয়েন্ট আন্ডারস্কোর হইতে পারে, অথবা ইন্টারসেপ্ট হইতে পারে, মানে লিনিয়ার রিগ্রেশনের জন্য এরকম হইতে পারে। অথবা আমাদের হচ্ছে হলো যদি আমরা মিন ক্যালকুলেট করতে চাই, মিন ক্যালকুলেট করতে পারি। ওকে, তারপর হচ্ছে হলো এন ফিচার্সের ক্ষেত্রে যদি দেখি, ফিচার্স এগুলো হচ্ছিল আমাদের লার্নিং অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। সো আমাদের প্রিডিক্ট যখন আসবে, এটা হচ্ছিল আমাদের এক্স টেস্টেড ডাটা, তাই না? এক্স টেস্টেড ডাটা আমরা প্রিডিক্টের জন্য জেনারেট দ্য লেভেলস। তাহলে যখন প্রিডিক্টর হয়ে যাবে, স্কোর কিন্তু এই জেনারেট লেভেলসের জন্য কাজ করবে না, তখন আসলে কি আসবে, গ্রাউন্ড ট্রুথ আসবে। সো গ্রাউন্ড ট্রুথ হচ্ছিল এমন একটা অ্যাপ্রোচ যেটা হচ্ছিল কম্পেয়ার করে অ্যাকুরেসিটা। কোন অ্যাকুরেসিটা? এই যে প্রিডিক্টেড যে লেভেল, জেনারেট লেভেল ছিল, ওইটার ট্রান্সফর্মে আমাদের হচ্ছিল অ্যাকুরেসি কী হবে, কম্পেয়ার হবে। এখন খেয়াল করেন এই জিনিসটা যদি আমরা একটু জোন হিসাবে খেয়াল করি, ট্রেনিং জোনে কি হয় আর টেস্টিং জোনে কি হয়, এই দুটো জিনিস আমরা একটু খেয়াল করি। সো এখানে বলছে দি গোল্ডেন রুল হচ্ছিল দ্য আয়রন ওয়াল।
মানে আমরা যদি মেশিন লার্নিংয়ের লাইফ সাইকেলের কথা যদি চিন্তা করি, মেশিন লার্নিংয়ের লাইফ সাইকেল, এটা কিন্তু আমরা সব জায়গায় কিন্তু দেখতে পাই, তাই না? সব জায়গায় মোটামুটি আমরা দেখতে পাই। এখানে একটা জিনিস বলছে, নেভার কল ফিট অন ইউর টেস্ট সেট। মানে ফিট এই যে মেথডটা আছে বা এই যে এস্টিমেটরে আমরা যখন কল করি, এটা আমরা টেস্টিং জোনে ব্যবহার করতে পারবো না। সো ট্রেনিং জোনে কী হবে, ট্রেনিং জোনে ফিট হবে, মডেলে এন্ট্রি করবে। আর টেস্টিং জোনে এক্স টেস্টের ডাটা আসবে, কোনো ফিট হবে না, রাইট? বাট এখানে আমরা কি করতেছি, প্রিডিক্ট করতেছি। বাট এখানে দেখেন যখন এক্সের টেস্টের ডাটা আসবে, এটা হচ্ছে হলো লেভেল জেনারেট করবে, তাই না? প্রেডিক্টরের লেভেল জেনারেট করবে। আর এই প্রেডিক্টের লেভেলের যে আউটপুটগুলো, সেগুলো মডেলে ইন হবে। এবং এই ওয়ালটা আমাদের আসলেই ফলো করা উচিত যে ট্রেনিং জোনে আমাদের কাজ কি হবে, টেস্টিং জোনের আসলে আমাদের কাজ কি হবে। আমরা যারা জানি অলরেডি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আমরা একদম নতুন বা ডাটা সায়েন্স মেশিন লার্নিং শিখতেছি, ওনাদের জন্য এই জোনগুলো একদম ক্লিয়ার আইডিয়া থাকা ভালো। আদারওয়াইজ কাজ করবেন, অনেক কাজ করবেন, যেমন অনেকে দেখবেন যে অনেকগুলো প্রজেক্ট করতেছে, কিন্তু কিছু ইন্টারনাল যে আর্কিটেকচার আছে, সেই জিনিসগুলো কিন্তু অনেকে বোঝেন না। না বোঝার কারণে কোড কি হয়, ধরেন হচ্ছে হলো 70% অ্যাকুরেসি আপনাকে দিয়ে দিচ্ছে মডেলে, কিন্তু আপনি যখন টেস্টিং করতে যান বা কোনো একটা ভ্যালিডেট করতে যান, তখন দেখবেন যে আর এই ক্যালিব্রেটেড রেজাল্টটা আসে না। তখন এই ইস্যুসগুলো মানে সলভ করতে অনেক হ্যাসেল পোয়াইতে হয় আর কি। এখন এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে হলো দিস কজেস দ্য ডাটা লিকেজ। ঠিক আছে, এই ডাটা লিকেজটা আমরা অনেকে মানে ধরতে পারি না, ঠিক আছে? সো সেটা নিয়েও আমরা আলোচনা করবো না। স্কোর যদি আমরা খেয়াল করি, যেটা আমরা পড়ে আসছিলাম, স্কোরের ইনসাইডে আসলে কি হয়, স্কোরের ইনসাইডে হচ্ছিল একটা র্যাপার মেথড হিসেবে কাজ করে স্কোর নিচে, এবং ইট কোয়াইটলি জেনারেট প্রিডিকশনস অ্যান্ড দেন কম্পেয়ার দ্যাম টু দ্য ট্রু আনসার। ঠিক আছে, সো প্রিডিকশনস আমি যেটা বলতেছিলাম যে 0.7 ধরেন হচ্ছিল, এটা বলতেছে ক্যাট, এবং তখন কম্পেয়ার করার চেষ্টা করে অরিজিনাল যে ডাটা পয়েন্টস আছে ক্যাটের সাথে। যদি এরকম হয় যে হ্যাঁ এটা মিলে যাচ্ছে 0.7, এই দুটো জিনিস মিলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ছিল ক্যালিব্রেটেড রেজাল্ট, মানে মিলে গেছে। ঠিক আছে, ক্যালিব্রেটেড রেজাল্ট। তো এই ইনসাইড স্কোর এই যে মেথডটা আছে, এই মেথডের ভিতরে এই কাজগুলো হয়। কি হয়, আমরা ইনপুট এক্স হিসেবে দিচ্ছি, দিয়ে সেটা কি হচ্ছে, প্রথম টাস্ক যেটা সেটা হচ্ছে ওয়াই প্রেডিক্টর সেলফ প্রেডিক্ট করে একটা, মানে সেলফ রিটার্ন করে প্রেডিক্টরে। ঠিক আছে, এটা হচ্ছিল কার প্রেডিক্টেড আউটপুট 0.7। আর যখন হচ্ছিল ট্রু লেভেল এন্ট্রি করে, তখন হচ্ছিল ম্যাট্রিক ক্যালকুলেট হয় কার সাথে, অ্যাকচুয়াল এবং হচ্ছে হলো প্রিডিকশন, এই দুইটার মধ্যে একটা ম্যাট্রিক ক্যালকুলেট হয়। এই দুইটার ক্যালকুলেশনে ফাইনালি আমরা পেয়ে যাই হচ্ছে হলো 0.95 রেজাল্ট। দ্যাট মিনস হচ্ছে হলো অ্যাকুরেসি, যেমন আর স্কোয়ার হইতে পারে। খেয়াল করিয়ে আমরা যখন লিনিয়ার রিগ্রেশনে কাজ করছি, আপনারা অনেকে জানেন, লিনিয়ার রিগ্রেশনে যখন কাজ করছি, এটা হচ্ছিল আমার বেস্ট ফিটেড লাইন, এটা হচ্ছিল আমার প্রেডিক্টেড পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছিল আমার অ্যাকচুয়াল পয়েন্ট। এখন যদি এই দুইটা পয়েন্টের মধ্যে আমি গ্যাপ ফাইন্ড আউট করি, গ্যাপ ফাইন্ড আউট করতে চাই, তখন হচ্ছিল কী হবে, এই জিনিসটা আমাদের আসবে। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি রেসিজুয়াল। এই রেসিজুয়ালের পয়েন্টটুকুই হচ্ছে হলো এই ম্যাট্রিক্সে আসবে। যেমন এখানে এমএসসি আসতে পারে, রুট মিন এমএসসি আসতে পারে, ওকে, এইরকম অনেকগুলো আসতে পারে পয়েন্ট, মানে আমরা করেছি ম্যাট্রিক্স ক্যালকুলেট করতেছি। এটা হচ্ছে হলো স্কোরের ইন্টারনাল কাজ। আমরা এতদিন অনেকে কল করে আসছি, হয়তো জানি না, বাট আজকে হয়তো আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসে আমাদের পাইপলাইনটা এমন একটা প্রসেস, বা আমি বলবো যে অবজেক্ট, এমন একটা যে অবজেক্টের থ্রোতে আপনি শুধু একবার একটা মডেলের পাইপলাইন তৈরি করবেন, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট মডেলের নামগুলো চেঞ্জ করবেন, পাইপলাইন কল করবেন, মডেলের নাম চেঞ্জ করবেন, পাইপলাইন কল করবেন, ডাটার উপর বেস করে। সো এখন দেখেন এখানে বলছে যে যদি আমরা একটা প্রত্যেকবার ট্রান্সফর্মার কল করতে থাকি, প্রত্যেকবার ম্যাট্রিক্সের আউটপুট রিটার্ন আসে, এবং এটা হচ্ছে হলো ম্যাট্রিক্স যদি রিটার্ন করে, তাহলে এই সম্পূর্ণ চেইনকে একটা জায়গায় যদি কনক্যানেটেড করে দেওয়া হয়, যেটা আমি শুরুর দিকেও বলছিলাম যে ডটগুলোকে কানেক্ট করে দেওয়া হয়, তখন আমরা সেটাকে বলবো চলো পাইপলাইন। কী ধরনের, আমরা চলো র ডাটা দিলাম, সেটা চলো ম্যাট্রিক্সের একটা ডাটা হবে। সো ম্যাট্রিক্সের ডাটা 3/3 একটা ম্যাট্রিক্সের ডাটা, সেটা হচ্ছে হলো স্কেলার পয়েন্টে কী হবে, ট্রান্সফর্ম হবে। দেখেন ট্রান্সফর্ম হচ্ছে।
এরপরে এনকোডার যাবে, যেমন এখানে আমরা যদি ব্যবহার করতে চাই যেমন স্ট্যান্ডার্ড স্কেলার, এটা অনেকে আমরা ব্যবহার করছিলাম। স্ট্যান্ডার্ড স্কেলার স্কেলিং মেথডের জন্য ব্যবহার করলাম। এনকোডারের জন্য আমরা হলো ওয়ান হট এনকোডিং ব্যবহার করতে পারি, লেভেল এনকোডার ব্যবহার করতে পারি, তাই না? লেভেল এনকোডার ব্যবহার করতে পারি। এরপরে হলো যেটা হবে সেটা হলো কি ইম্পিউটার ব্যবহার করতে পারি, যেমন আমরা সিম্পল ইম্পিউটার ব্যবহার করতে পারি। সিম্পল ইম্পিউটার যেখানে আমরা সাধারণত ডাটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করবো, যেমন মিন দিয়ে, মিডিয়ান দিয়ে অথবা মোড দিয়ে, এরকম কিছু জিনিস আমরা আসলে কাজ করবো আর কি, শিখবো আমরা। এরপরে সেটা চলে যাবে কোথায়? মডেলে চলে যাবে। তার মানে আমার এমন একটা পাইপলাইন আসবে, তাহলে আমি যদি একটা ভেরিয়েবল তৈরি করি, সে ফর এক্সাম্পল পাইপলাইন, এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা ডিকশনারি তৈরি করতেছি। ডিকশনারিতে প্রথম আমার হলো স্কেলার থাকবে, তাহলে আমি স্কেলার, এগুলো অনেকে করছেন, স্কেলার দিলাম। এরপর হলো স্ট্যান্ডার্ড, ধরুন বুঝে নেন যে এটা পুরোটা আছে। এরপর আমরা কি করব? এনকোডার ব্যবহার করব। সো সে ফর এক্সাম্পল আমরা হলো সো এখানে ধরেন হলো আমরা এনকোডার, তো আমরা এনকোড দিলাম, এনকোড দিয়ে এটাকে দিলাম। এখন কি ব্যবহার হবে? ওয়ান হট এনকোডার। এরপরে আমরা চাইলে এখানে কি ব্যবহার করতে পারি? ইম্পিউটার ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমরা ব্যবহার করি সবগুলোকে, দুই ধরনের কিন্তু আবার এই পাইপলাইনে আমরা জেনারেট করতে পারবো, বুঝতে পারছেন? সেটাও আমি বলতেছি, যেমন সিম্পল ইম্পিউটার। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কাজগুলো যখন আমরা করব, ক্যাটাগরিক্যাল এবং হলো কন্টিনিউয়াস, মানে নিউমেরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল দুইটা ভেরিয়েবল আমরা পাবো। একটা হলো নিউমেরিক্যালের জন্য পাবো, আরটা হলো ক্যাটাগরিক্যালের জন্য পাবো। দুইটার জন্যই আমাদের তৈরি করতে হবে আলাদা আলাদাভাবে, অ্যান্ড দেন আমরা এদেরকে মার্জ করব পাইপলাইনে। আমি শিখাবো, ইনশাল্লাহ শিখাবো, আপনারা ধৈর্য ধরলে। আর আমি যদি কনসিস্টেন্সি ফলো করতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সুন এটার আপডেট পাবেন। এটাই হলো কথা। আচ্ছা, এখন দেখেন আমরা কি করতেছি, যে কোনো মডেল এসবিএম সাপোর্ট ভেক্টর মেশিন, যেখানে হয়তো আমরা এসবিসিও ব্যবহার করতে পারি অথবা এসবিআরও ব্যবহার করতে পারি। সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, সাপোর্ট ভেক্টর রিগ্রেসর আমরা ব্যবহার করতে পারি, ডিসিশন ট্রি আমরা ব্যবহার করতে পারি, অথবা র্যান্ডম ফরেস্ট বা আরএফ আমরা ব্যবহার করতে পারি, র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর বা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার আমরা ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছিল আমার ইভালুয়েশন, যেটা থাকবে, নো চেঞ্জ, এটা থাকবেই। এইটাই আমরা বারবার ব্যবহার করতে পারি, যেমন এখানে প্লট কনফিউশন ম্যাট্রিক্স আমরা ব্যবহার করতে পারি, প্রেডিক্ট ব্যবহার করতে পারি, স্কোর ব্যবহার করতে পারি। অ্যান্ড দি ফাংশন ডাজ নট কেয়ার হোয়াট দ্য মডেল ইজ, মানে এখানে কি মডেল আসতেছে, এইটা কোনো ধরনের কেয়ার করে না, এটা থাকবেই, কিন্তু মডেলের নাম চেঞ্জ হবে, কিন্তু এটা থাকবে, তাই না? এই জিনিসগুলো আসলে আমাদের দরকার আছে। সো এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে অটোমেটেড যদি অপটিমাইজেশনস আমাদের থাকে, যেখানে আমরা বলতেছি যে হাউ ডাজ গ্রিড সার্চ ক্রস ভ্যালিডেশন টিউনড এ মডেল ইট হ্যাজ নেভার সিন বিফোর। মানে গ্রিড সার্চের ক্রস ভ্যালিডেশনের যে মডিউলটা আছে সেটা কিন্তু ডাটাকে আগে দেখে নাই, তাহলে কীভাবে সে আসলে এটাকে টিউন করে, তাই না? সো ইট রিলেস অন দি স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট কলস get parameters, এটা হচ্ছিল টু রিড দি নবস অ্যান্ড সেট প্যারামিটার্স টু টার্ন দ্যাম। মানে কি বেসিক্যালি এই গেট প্যারামিটারের মাধ্যমে আমাদের নবসগুলো রিটার্ন হবে। নবস বলতে কি, আমরা যে এর আগে যতগুলো কাজ করে আসছি তার তো কিছু হাইপার প্যারামিটার ছিল, তার তো কিছু আউটপুট অ্যাট্রিবিউট ছিল, সেটা। আর এখানে টার্ন অন করবে নবসগুলা, ঠিক আছে, এগুলো করবে। তো এখানে আমাদের সাইকিটলাইনের যতগুলো মডেল ছিল সবগুলো মডেল আসবে, সেই মডেলের আমরা আউটপুটগুলোকে, স্কোর আউটপুটগুলোকে এই গ্রিড সার্চ ক্রস ভ্যালিডেশনে পাঠাই। তাহলে গ্রিড সার্চ ক্রস ভ্যালিডেশন কাজ করে দুইটা বেসলাইনের উপরে, একটা হচ্ছিল গেট প্যারামিটার্স আর একটা হচ্ছিল সেট প্যারামিটার্স, এবং এদেরও খুব ভালো ডিটেলস আছে কিন্তু যে কীভাবে আসলে এদের ফাংশনালিটি কাজ হয়। সো আপনাদের যদি আগ্রহ থাকে আমাকে বলেন, আমি ইনশাল্লাহ শেয়ার করব। অনেক মজার মানে ব্রেকথ্রু আছে বলা যায় আর কি। তো স্কোর আউটপুটগুলো গ্রিড সার্চে যখন পাঠাবো তখন আমরা একটা টিউনিং পাবো। এইভাবে টিউনিং কাজ করে, যদিও এটা আমি শর্ট ভার্সন বলতেছি, টিউনিংয়ের মজার আর্কিটেকচারাল ওয়ার্কফ্লো আছে যে কীভাবে টিউনিংয়ের ব্যাকগ্রাউন্ডটা কাজ করে, ফুললি এই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, আচ্ছা, এখন আসি আমাদের ডাটা লিকেজের কথা, যেটা আমরা কিন্তু এর আগে আমরা পড়ে আসছিলাম যে যখন আমরা কাজ করতেছি তখন একটা ডাটা লিকেজের একটা কিন্তু পসিবিলিটিস আছে, তাই না? সো যখন আমরা কি করি, যদি ফিট ট্রান্সফর্মটা টেস্ট ডাটা সেটের জন্য ব্যবহার করি, ফিট মডেল মনে আছে আপনাদের?
ফিট মডেলটা যদি আমরা টেস্টের জন্য ব্যবহার করি তখন ডাটা লিকেজের একটা ব্যাপার আছে। তাহলে কি বলছে, ডাটা লিকেজ অকার্স হোয়েন ইনফরমেশন ফ্রম আউটসাইড দি ট্রেনিং ডাটা সেট লাইক দি টেস্ট সেট। তার মানে আমি যদি ফিট মডেলটার জন্য টেস্ট সেটে ব্যবহার করি তাহলে ইজ ইউজ টু ক্রিয়েট দ্যাম দ্য মডেল, মানে টেস্টের ডাটা সেট যদি ব্যবহার করা হয় মডেলকে ট্রেন করানোর জন্য তখন হচ্ছে হলো একটা কমন কালপ্রিট তৈরি হয়। দ্যাট মিনস স্কেলিং ইউর ডাটা সেট বিফোর স্প্লিটিং ইট, ঠিক আছে। এবং এখানে ইফ ইউ ক্যালকুলেট দি মিন অফ দি এন্টায়ার ডাটা সেট ইউর মডেলস নো অ্যাবাউট দি টেস্ট সেট ডিস্ট্রিবিউশন। তার মানে আমার মডেলে যদি প্রথমে এরকম হয় যে এটা একটা ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা নর্মাল বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলতেছি, কিন্তু যদি এইটা এরকম হয় যে ওকে ডাটা সেটটা এভাবে ছিল, তাই না, তাহলে হচ্ছিল রাইট স্কুইড বলতে পারি, অথবা ডাটা সেটটা এরকম ছিল তখন আমরা হচ্ছে হলো লেফট স্কুইড বলতে পারি। এই যে স্কিউনেসটা এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করতেছে, তাই না। কিন্তু যদি আমরা টেস্ট সেটকেও দিয়ে দিই, ট্রেন সেটকেও দিয়ে দিই ট্রেনিং করানোর জন্য, তখন মডেল অলরেডি জানে আমার টেস্ট ডাটা সেট কেমন, তাই না। সো এই টেস্ট ডাটা সেট যদি সে জানিয়েই ফেলে তাহলে তার মডেলের কোনো এখানে কন্ট্রিবিউশন ছিলই না, কারণ অলরেডি সব কিছু সে জানে। তার মানে আপনি যা বলুন সেই তাই বলবে। তো সেজন্য এই ডাটা লিকেজটা একটা আমাদের জন্য ইস্যুস কখন হবে, যদি আমরা ফিট মডেলটা টেস্ট ডাটা সেটের জন্য ব্যবহার করি, ঠিক তখনই আমাদের এই ইউজ কেসটা তৈরি হবে। ওকে, তাহলে ফুল ডাটা সেটে আমাদের ছিল ট্রেনিং প্লাস টেস্টিং আমরা ব্যবহার করলাম, যেটা হচ্ছিল একটা গ্লোবাল স্কেলারের মধ্যে আসবে। সেখানে আমাদের মিন ক্যালকুলেট হতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট হতে পারে, বা ভেরিয়েন্স ক্যালকুলেট হতে পারে, কার্টোসিস ক্যালকুলেট হতে পারে, স্কিউনেস ক্যালকুলেট হতে পারে, সব কিছু। এখন এই গ্লোবাল স্কেলারে আমরা যদি মিন ক্যালকুলেট করি ফর এভরিথিং ট্রেনিং এবং টেস্টিংয়ের জন্য, তখন ট্রেনিংয়ের সেটটা এখানে পাবা, টেস্টিংয়ে যখন আসে তখন হচ্ছে কন্টামিনেটেড হবে, মানে এটা নয়েজ যুক্ত হবে, ঠিক আছে। তো কন্টেন্স ইনফো ফ্রম ট্রেনিং বাই গ্লোবাল মিন, তার মানে কি আমি যদি এখানে হচ্ছে আগে করি, মানে স্প্লিট করার আগে যদি কাজটা করি, মনে আছে আমরা ট্রেন টেস্ট স্প্লিট ব্যবহার করছিলাম, এইটা করার আগে যদি হচ্ছে আমরা স্কেলার মেথড ব্যবহার করি, দ্যাট মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার, এই মেথডটা যদি ব্যবহার করি তখন কি হবে, ট্রেনের যে ইনফরমেশন ছিল সেটা তো আছেই, টেস্টও ট্রেনিংয়ের ইনফরমেশন রাখবে, ঠিক আছে। সো এইটা তো আমাদের রাইট না, তাই না, এখানে একটা সমস্যা আছে। এই জন্য আমার লাস্ট ক্লাসে আমি আমার ব্যাচের ক্লাসে আমি একটা কোয়েশ্চেন ফেস করছিলাম যে স্কেলার মেথডটাকে আসলে আমরা স্প্লিট করার আগে ব্যবহার করতে পারবো কি না। সো এই জন্য এটাও একটা মানে ভালো সলিউশনস আর কি। ওকে, সো আমাদের এখানে একটা পাইপলাইনের একটা শিল্ড আমরা ব্যবহার করতেছি, যেখানে আমরা কী করতেছি, একটা পাইপলাইন তৈরি করতেছি যেটা বান্ডেলস অফ প্রি প্রসেসিং অ্যান্ড মডেল, ঠিক আছে। তাহলে আমরা কী করতেছি, ট্রেনের একটা হচ্ছে ডাটা ব্যবহার করতেছি, টেস্টের ডাটা ব্যবহার করতেছি। আর যখন ট্রেনের ডাটা ব্যবহার করতেছি তখন হচ্ছে কলস ডট ফিট ব্যবহার করতেছি, আর যখন টেস্টিংয়ের ডাটা ব্যবহার করতেছি শুধুমাত্র ট্রান্সফর্ম ব্যবহার করতেছি, দুইটার জন্য আলাদা আলাদা। এবং যখন ইন্টারনাল অ্যাড হবে তখন হচ্ছে স্কেলার হবে, মডেলে ফিট হওয়ার জন্য ডাটাটা ট্রান্সফর্ম হবে অ্যান্ড ট্রেন হবে, অ্যান্ড দেন আউটসাইডে গিয়ে আমরা লজিকে চলে যাব, ঠিক আছে। সো এই জিনিসটা, এই লজিক ইজ একদম লকড ইনসাইড, তার মানে সে স্কেলার হবে, ট্রান্সফর্ম হয়ে মডেলে যাবে, এটা লকড, এটা চেঞ্জ হবে না। আমরা ট্রেনিংটাকে এখানে পাঠাই দেবো উইথ ফিট মেথড, আর টেস্টিংটাকে পাঠাবো উইথ অনলি ট্রান্সফর্ম মেথড। ট্রান্সফর্ম টেস্টের জন্য যাবে, ফিট হচ্ছিল ট্রেনিংয়ের জন্য যাবে। আমরা বলতে পারেন যে মেজোভাবে এতবার রিপিট করার কি আছে, রিপিট করার কারণ এই জন্য, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই ভুল করি আমরা যখন আমরা ট্রেনিং করি বা টেস্টিং করি। এই ছোট ছোট ভুলের কারণে আমাদের অনেক, হয়তো আমরা সিগনিফিকেন্ট কাজ করছি কিন্তু এই ছোট ভুলগুলোর কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। ক্রস ভ্যালিডেশনসের ক্ষেত্রে আমরা যখন ক্রস ভ্যালিডেশন করি আমাদের ফাইন টিউনের জন্য, হাইপার প্যারামিটার টিউনিংয়ের জন্য, তখন ক্রস ভ্যালিডেশনের স্কোরে পাইপলাইন যায়, ট্রেনিংয়ের এক্সের ডাটা যায় এবং ওয়াই এর ডাটা যায়, তখন অটোমেটিক্যালি স্প্লিট হয়ে যায়। ফার্স্টলি যখন আমরা ক্রস ভ্যালিডেশনে যাই তার ডাটাটা স্প্লিট হয় অ্যান্ড দেন ফিটস টু পাইপলাইন, ঠিক আছে। যেমন এই যে ফোল্ড ওয়ান হবে, ফোল্ড ওয়ানে হচ্ছিল ট্রেনিং পোর্শনস আসবে, টেস্টিং পোর্শন আসবে। ধরেন ট্রেনিং পোর্শন ছিল আমাদের 80% আর টেস্টিং পোর্শন ছিল আমাদের 20%, ঠিক আছে। ট্রেনিংটা পাইপলাইনে অ্যাড হবে আর টেস্টিংটাও পাইপলাইনে অ্যাড হবে, বাট লার্নড স্কেলিং টু হোয়ার, তার মানে টেস্টিংটা এখানে স্কেলিং হয়ে এখানে ঢুকবে, আর ট্রেনিংটা হচ্ছে এইখানে ডিরেক্টলি স্কেলিং হবে,
ইন বর্ডারে। যখন আমরা এই প্রসেসটা ফলো করব তখন আমাদের হচ্ছে হলো জিরো লিকেজ হবে। কী কারণে জিরো লিকেজ হবে? এই যে টেস্টিংয়ে যে স্কেলিং হচ্ছে এটা কিন্তু একটা ইনফরমেশন ব্যারিয়ার হয়ে ঢুকতেছে কিন্তু। কারণ একটু আগে আমি কিন্তু বলছি যে ফিট মেথড যদি বা স্কেলিং মেথড যদি টেস্টের জন্য ব্যবহার করা হয় তখন ডাটা লিকেজ হবে। তখন এটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারবো? প্রিভেন্ট করতে পারবো একটা ওয়েতে, সেটা হচ্ছে ইনফরমেশন ব্যারিয়ারটাকে ইউজ করব, যেখানে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা জিরো লিকেজ পাবো, রাইট? এই জিরো লিকেজের পরবর্তী স্টেজে আমরা একদম প্রপাউন্ডলি বলতে পারি যে আমাদের মডেল পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, সো কমন ফিটফলস কী হয় মানে যখন আমরা এই ধরনের এই জায়গাগুলোতে ভুল করে থাকি? তার মধ্যে প্রথম হচ্ছে হলো নট ফিটেড এরর, যেমন ডাইমেনশন ম্যাচ না হলে বা হচ্ছে হলো ম্যাট্রিক্সের হচ্ছে হলো যদি এরকম হয় যে সে ফর এক্সাম্পল আপনি ম্যাট্রিক্স ট্রেন করাচ্ছেন 5 দিয়ে বা টেস্ট করাচ্ছেন 4 দিয়ে অথবা 3 দিয়ে, তখন হচ্ছে হলো মডেলটা হচ্ছে হলো ডাইমেনশন এরর বলবে, শেপ নট ফাউন্ড এরর বলবে বা শেপ ম্যাচ করে নেই এরকম বলবে। তো যখন আমরা হচ্ছে হলো ফিট নিয়ে কাজ করি তখন হচ্ছে কি একটা এরর পাবো, সেটা হচ্ছে নট ফিটেড এরর। যখন ইউ ট্রাই টু ইউজ এ মডেল, প্রিডিক্ট অর ট্রান্সফর্ম যে কোনো একটা বিফোর টিচিং ইট, মানে টাইম ফিটের আগে ইন্টারনালি সাইকিটলান চেকস ফর দ্য প্রেজেন্স অফ অ্যাট্রিবিউটস। কী ধরনের অ্যাট্রিবিউটস? বিকজ অফ আমরা বলতেছিলাম যে যখন আমরা ট্রান্সফর্ম করব বা যখন আমরা ফিট করব তখন কিন্তু আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। একটা হচ্ছে হলো কনফিগারেবল অ্যাট্রিবিউট, ওকে, আর একটা হচ্ছে হলো লার্নড অ্যাট্রিবিউট থাকে আমাদের। তো যখন অ্যাট্রিবিউট এন্ডিং উইথ আন্ডারস্কোর হয় তখন সেটাকে আমরা লার্নড অ্যাট্রিবিউট বলি। তো লার্নড অ্যাট্রিবিউট লাইক কোএফিসিয়েন্ট রিগ্রেশনের জন্য ইফ দে আর মিসিং ইট রেজেস দ্য অ্যালার্ম। তার মানে ভবিষ্যতে যদি কখনো নট ফিটেড এরর পান তাহলে আপনি বুঝে নিতে হবে যে সেই লার্নিং অ্যাট্রিবিউটগুলো খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? যদি এরকম এরর পান ডিরেক্টলি চলে যাবেন কোথায়? মডেলের একদম ডিক্লারেশনে চলে যাবেন, গিয়ে আপনি দেখবেন যে মডেলটা যে পাইপলাইনে এন্ট্রি করতেছে স্কেলিং মেথডে সেটা কারেক্টলি হচ্ছে কি না, হলে অ্যান্ড দেন আবার এসে চেক করবেন যে, তখন দেখবেন যে আর নট ফিটেড এরর পাবেন না। আচ্ছা, এখানে আমরা যদি ইনিট মেথড ব্যবহার করি, মানে ইনিশিয়ালাইজেশন মেথড ব্যবহার করি, ওকে, সো ইনিট মেথড ব্যবহার করি, এটা কি করে? অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট হবে এবং এখানে কোনো ফিট থাকবে না। এখানে কি কোনো ফিট থাকবে না, এটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করছে, কোনো ফিট থাকবে না। মডেলে যে প্রিডিক্ট হবে, মডেল চেক ইট ফিটেড অর নট। যদি আমরা চেক করি যে কোফিসিয়েন্ট চেক করবে, ইন্টারসেপ্ট আন্ডারস্কোর চেক করবে, নাম্বার অফ ফিচার আন্ডারস্কোর চেক করবে, চেক করার পর যদি পায় তাহলে তো ওকে, আর যদি না পায় তাহলে নট ফিটেড এরর পাবে। এভাবে আপনি কিন্তু চাইলে চেক করে নিতে পারেন, ডাব্লুওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রুতে আপনি করে নিতে পারেন, অথবা আপনার ফাংশন অনলি ফাংশন দিয়েও করে নিতে পারেন, ঠিক আছে? কিন্তু অবজেক্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই হচ্ছে করতে হবে আর কি। আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী স্টেজে। তো এখানে হচ্ছিল মেমোরি একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছিল মিক্স ফিট অ্যান্ড ট্রান্সফর্মের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা কি একটু দেখি। এ কমন মিস্টেক ইজ রিফিটিং অন দ্য টেস্ট সেট। এটা কমন মিস্টেক, এই জন্য আমি আপনাদেরকে বললাম এটা প্রায় ভাইয়াপুরা করে, যে যখন ট্রেন করে তখন একবার ফিট করছে, কোনো একটা ভুল আসতেছে বা কোনো একটা মিসিং আসতেছে, তখন আবার রিফিট করার চেষ্টা করে, আবার রিফিট করে, কিন্তু ওই যে ব্যাকবোন আছে সেখানে যায় না, রিফিট করে। এই রিপিট করতে যখন টেস্ট সেটে করে তখন হচ্ছিল কি স্কেলার ফিট, এই যে জায়গাটা এটা রিপিট কোথায় হয়? এই জায়গাটাতে। তখন এইখানে আমরা একটা ইরর পাই, সেটা হচ্ছিল ডিস্ট্রাকটিভ একটা ইরর হবে, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছিল ওভার রাইটস করার চেষ্টা করে। ওভার রাইটস কী হয়? যখন আমরা দেখেন আমরা যখন করছিলাম ফিট তখন আমরা করছিলাম ট্রেনের উপরে, কিন্তু আপনি রিফিট করতেছেন কার সাথে? রিফিট করার চেষ্টা করতেছেন টেস্টের ডাটা সেটের সাথে। তখন কি হয়? ফিট যে জিনিসটা জানছে, যে আউটপুটগুলো সে দিছিল আপনাকে, যে অ্যাট্রিবিউটসগুলো সে আপনাকে দিছিল, সেই অ্যাট্রিবিউটসগুলো এই স্কেলার পয়েন্টের কারণে কি হয়ে যাচ্ছে? ওভারল্যাপিং হচ্ছে বা সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। এই যখন সাবস্টিটিউট হবে তখন তো আসলে আমাদের অরিজিনাল যে আউটপুট আসার কথা ছিল আসবে না। তার মানে কি মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ট্রেনিংয়ের থেকে কি হয়ে যায়? মিসিং হয়ে যায়, থাকে না, সাবস্টিটিউট হয়ে যায়। তখন হচ্ছিল আমাদের এই মিক্সিং যেটা হয়, যে ফিট এবং ট্রান্সফর্মের মিক্সিংটা হয়, তখন এখানে যেটা হয় যে ডেস্ট্রয়িং ইউর ক্যালিব্রেশন, ঠিক আছে? সো ডেস্ট্রয়িং ক্যালিব্রেশন মানে কি? আমরা বলতেছি 0.9 হচ্ছিল আমাদের অ্যাকুরেসি,
কিন্তু যখন রিফিট করছি টেস্ট ডাটা সেটের সাথে তখন আর 0.9 থাকে না, এটা হয় আপার হয় আর নাহলে লোয়ার হয়। কিন্তু আমাদের ক্যালিব্রেশন হওয়ার কথা ছিল 0.9, ক্যালিব্রেটেড রেজাল্টটাও 0.9 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয় না বিকজ অফ এই মিস্টেকের কারণে। ঠিক আছে, তখন আমরা একটু খেয়াল রাখতে পারি যে আমরা আসলে কোন জায়গায় মিস্টেক করতেছি। আচ্ছা, যদি আমরা এখানে একটু খেয়াল করি যে ধরেন কারেক্ট স্টেটের ক্ষেত্রে মেইন আন্ডারস্কোর ছিল, মানে এটা হচ্ছিল অ্যাট্রিবিউট, লার্নিং অ্যাট্রিবিউট, কিন্তু এটা হচ্ছিল 50 আর স্কেল আন্ডারস্কোর হচ্ছে হলো 10। ঠিক আছে, স্কেলার ফিট কোথায় যাচ্ছে? টেস্টিংয়ে যাচ্ছে। এখানে আমরা যদি হচ্ছে হলো এই ইনফরমেশনসটা ব্যবহার করতেছি না, এই ইনফরমেশনসটা এটা হচ্ছে হলো ট্রেইন ডাটা সেট থেকে লার্ন হয়েছে, ট্রেন ডাটা সেট থেকে। তো ট্রেন কীভাবে আসছে? তার মানে আমরা ব্যবহার করছিলাম কারেক্টলি ফিট ট্রেন ডাটা, এটা। কিন্তু যদি আমরা এখানে এই কাজটা করতাম যে ডট ফিট আর টেস্টের ডাটা সেটের জন্য, তখন আমাদের এখানে আসছে করাপ্টেড স্টেট, মানে মিন হওয়ার কথা ছিল 50, সেটা হচ্ছে হলো 52। ঠিক আছে, আবার স্কেল হওয়ার কথা ছিল 10, সেটা হচ্ছে হলো 11। তার মানে যেটা পাওয়ার কথা ছিল সেটা যদি না পাই, তার মানে কি ক্যালিব্রেশনটা ডিস্ট্রয় হয়ে গেছে। আর যদি এটাই পাই, তার মানে আমার এটা একদম পারফেক্টলি ক্যালিব্রেটেড। ওকে, সো এখানে যদি আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে দি ওল্ড মেমোরি ইজ গন ফর এভার অ্যান্ড ইউজ দ্য ট্রান্সফর্ম টু ইনস্টেড। ঠিক আছে, এইটার পরিবর্তে আমরা কি করব? ট্রান্সফর্ম ইউজ করব। ঠিক আছে, ফিট করার পর যদি আমরা ফিট করি তাহলে মেমোরি শেষ, গন হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমাদের একটা হচ্ছে হলো ডাইমেনশন মিসিংয়ের ব্যাপারটা আমরা বলি। তো ট্রেনিং ডাটার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আমরা যদি হচ্ছে হলো 5/5 ম্যাট্রিক্স ইউজ করি অথবা 5 ডাটা সেট ইউজ করি, তো নাম্বার অফ ফিচার্স যদি আমাদের অ্যাট্রিবিউটের জন্য 5 হয় মডেলের ক্ষেত্রে, কিন্তু টেস্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা 4 কলামস দেই 5 কলামসের পরিবর্তে, তখন ভ্যালু ইরোর আসবে। মানে কি এক্সপেক্টেড 5 বাট গট হচ্ছিল 4, এই ইরোরটা আমরা সবসময় পাই, তাই না? তো সেটা হচ্ছে আমরা দেখতে পারি। সো এই জায়গাটা একটু জাস্ট রিমাইন্ডার হিসাবে, চেকলিস্ট হিসাবে আপনারা রাখতে পারেন মানে যখন কাজ করবেন। বাট এখানে হচ্ছে হলো একদম স্ট্রিক্ট রুলস, কোনো ধরনের হচ্ছে হলো এটার সাথে বাইপাস করার সুযোগ নেই। ঠিক আছে, শেপ কন্ট্রাক্ট যেটাকে বলা হয় আর কি, এফিআই কন্ট্রাক্টের একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে শেপ কন্ট্রাক্ট। আচ্ছা, রোড ম্যাপটা কি? রোড ম্যাপ হচ্ছে হলো আমাদের স্প্লিট হবে, সেপারেট বা রিয়েলিটিসগুলো আসবে, অ্যান্ড দেন প্রি প্রসেস হবে স্কেলিংয়ের থ্রোতে, অপটিমাইজ ট্রেন মডেল অপটিমাইজ হবে, এবং ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে হলো ভ্যালিডেট করবো আমাদের মডেল ইনফ্রাস্ট্রাকচারটাকে। ওকে, এইটা একটু ইম্পর্টেন্ট, আমি বলবো যে এটা একটু আমরা মনে রাখি। সেটা হচ্ছে হলো যে যখন আমরা স্প্লিট বা স্কেলিং করব লিকেজকে অ্যাভয়েড করার জন্য, তখন আমাদের কি কাজ করতে হবে? ট্রেনিংয়ের স্ট্রিম আসবে, এক্স ট্রেনিং স্কেলার ডট ফিটে যাবে, এক্স ট্রেন একটা নতুন শেপ পাবো আমরা। ওকে, সেখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যখন ট্রান্সফর্ম করব মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কেলার ট্রান্সফর্মে আমাদের আসবে। এখানে আর এক্স টেস্ট যখন দিব তখন স্কেলার ট্রান্সফর্ম এক্স টেস্টে চলে যাবে। ঠিক আছে, সো এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছিল র ডাটা সেটটাকে দুইটা পোর্শনে ভাগ করতেছি। একটা পোর্শন ছিল এক্স ট্রেন আর একটা পোর্শন ছিল আমাদের ওয়াই ট্রেন, কি সরি এক্স টেস্ট। সো এখানে আমার এক্স ট্রেনের যে ডাটাটা ছিল সেটাকে আমরা ফিট করতেছি, আর এক্স টেস্টের ডাটাটাকে আমরা কোনো ফিট করতেছি না, এখানে ফিট করতেছি না, আমরা ডিরেক্টলি ট্রান্সফর্ম করতেছি। আর এখানে ফিট হয়ে এক্স ট্রেন নতুন তৈরি হচ্ছে, আর এখানে ট্রান্সফর্ম হয়ে এক্স টেস্টটা নতুন তৈরি হচ্ছে। এই প্রসেসটা যদি ফলো করি তাহলে আমরা বলে নিতে পারি যে ওকে, আমরা পারফেক্টলি ডাটা লিকেজটাকে অ্যাভয়েড করতে পারতেছি। এবং দেখবেন এই জিনিসটা হয়তো অল্প ডাটা সেটের ক্ষেত্রে আপনারা ফেস করবেন না, কিন্তু যখন ডাটা সেটটা অনেক বড় হয়ে যাবে তখন এই ডাটা লিকেজটা মানে খুব ভালো রকমেরই ফেস করবেন আর কি বলা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমাদের ট্রেন এবং ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা ওয়াই ট্রেন দিচ্ছি, এটা ট্রেন এবং ইভালুয়েশনের ক্ষেত্রে, এটা খেয়াল করি না, এটা খেয়াল করি, এটা হচ্ছিল স্প্লিট এবং স্কেলিংয়ের ক্ষেত্রে, আর এটা আমরা করতেছি হচ্ছিল আমাদের ট্রেন এবং ইভালুয়েশনের ক্ষেত্রে। ওকে, ট্রেন এবং ইভালুয়েশনে কী হবে? ওয়াই ট্রেন যাবে এবং এক্স ট্রেন যাবে কোথায়? ফিট হবে, তাই না? ফিট হবে এক্স ট্রেনে। আর এক্স টেস্ট হচ্ছে হলো প্রিডিক্টের জন্য ব্যবহার করব। কোথায় যাবে? আমাদের মডেল যে ডিফাইন করা মডেল ছিল সেখানে, সেখান থেকে আমরা হচ্ছে হলো প্রিডিকশন করব, স্কোর জেনারেট করব। আর ওয়াই টেস্ট দিব গ্রাউন্ড ট্রুথ চেক করার জন্য, দুইটা ক্যালিব্রেটেড হয়ে আমাদেরকে 98% অ্যাকুরেসি দিবে। ওকে,
এইটা হচ্ছিল আমাদের ট্রেন এবং ইভালুয়েশনের জন্য। তাহলে আমরা আজকে কি করব, আমরা চেষ্টা করব বাসায় যে আমরা স্প্লিট এবং স্কেল এটা ভালোভাবে বুঝছি কি না, হাতে কলমে লিখতে পারেন, নিজেরাও বাসায় একটু হাতে কলমে স্ক্র্যাচ করে করতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ট্রেন এবং ইভালুয়েশনের কাজটা শেষ হয়ে গেল, এখন আমাদের ওয়ার্ক ফ্লোটা দেখি, ফুল ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কফ্লো। তাহলে ওয়ার্কফ্লোটা কি, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, আমরা ওয়াই টেস্ট আমরা ডিক্লেয়ার করতে পারি। তো সেখানে ট্রেন টেস্ট স্প্লিট এক্স এবং ওয়াইয়ের ডাটা। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপ স্প্লিট করলাম। সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছিল কি, স্কেলিং করব। ঠিক আছে, সো স্কেলিং করার সময় ওয়াইকে আমরা খুব ভালোভাবে খেয়াল করতে হবে আর কি, বা এক্স এবং ওয়াইকে। সো স্কেলার হচ্ছিল স্ট্যান্ডার্ড স্কেলার, এক্স ট্রেনের জন্য ফিট ট্রান্সফর্ম ব্যবহার করব। মনে আছে আমি একটা স্লাইডে দেখাচ্ছিলাম, এরকম ছিল আমাদের, লাইক এখানে ছিল স্কেল, এটা ছিল ট্রেনিং ডাটা, এটা ছিল আমাদের আউটপুটের ক্লিন ডাটা, এটা ছিল ইয়া। আর এখানে আমরা করছিলাম ফিট মেথড, এখানে আমরা হলো ট্রান্সফর্ম করছিলাম। ওকে, ট্রান্সফর্ম করছিলাম। আর এখানে আমরা ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম এই কাজটা করছিলাম, তাই না? এই জায়গাটায় জন্য তখন কিন্তু আমি বলছিলাম যে এইটা আমরা দুইটাই ফলো করব, এটা আমি বলছিলাম। দেখেন, যখন এক্স ট্রেন ব্যবহার করছি শুধুমাত্র ফিট ট্রান্সফর্ম ব্যবহার করছি, ওকে। আর যখন আমরা এক্স টেস্টের জন্য ব্যবহার করতেছি তখন জাস্ট অনলি ট্রান্সফর্ম, জাস্ট অনলি ট্রান্সফর্ম। এবং এখানে বলা হচ্ছে নেভার ফিট এক্স টেস্ট অন টেস্ট ডাটা, ফিট করা যাবে না টেস্ট ডাটা ক্ষেত্রে। তো অনেকে কী করে, কপি পেস্ট করে ফেলে, মানে আমি দেখছি অনেক জায়গায়, মানে আমার যত স্টুডেন্ট ছিল আমি প্রায় সময় আমি দেখতাম সেটা হচ্ছিলো মানে ওই যে শর্টকাট করার জন্য আর কি, যে ফিট ট্রান্সফর্মে প্লাস লিখছে না, এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেয় আর জাস্ট এখানে এক্সটেসটা দিয়ে দেয়। ঠিক আছে, সো এই কপি পেস্ট করতে গিয়েই তখন লিকেজের ঘটনাতে পড়ে যায়, হ্যাঁ, ট্র্যাপে পড়ে যায়। তখন আমরা কি করব, ট্রেন করব। তো ট্রেনটা কী জন্য করব, মডেলের লজিস্টিক রিগ্রেশন, এখানে আমরা যে কোনো মডেল দিতে পারি, এখানে যা ফিট খায় মডেল ওইটা দিব, মডেল ফিট হবে অ্যান্ড দেন স্কোর জেনারেট হবে। ঠিক আছে, এইটা হচ্ছিল আমাদের পুরো ওয়ার্ক ফ্লোর কোড। সো এটা যে আমরা যারা বুঝবো ভালোভাবে, আমাদের জন্য এটাই যথেষ্ট, মানে ভালো করার জন্য এটা যথেষ্ট। সো এতটুকু ছিল, বাট আমাদের আজকে যা আমরা শিখছি এটা হচ্ছিল ওয়ান কাইন্ড অফ ড্রাইভার্স। ঠিক আছে, তো এখানে আমরা যা করলাম, উই হ্যাভ বিন এ ড্রাইভার্স ফর দ্য কার, মানে অফ কার, অ্যান্ড উই নো দি স্টিয়ারিং হুইল হচ্ছিল ফিট আর প্যাডেলস হলো প্রিডিক্ট। তার মানে আমরা আজকে যেটা শিখছি সেটা হচ্ছিল ফিট এবং আমাদের প্রিডিক্টের জন্য। কিন্তু নেক্সট লেকচারে আমরা যেটা করবো, মেশিন বানাবো, ওকে, ইঞ্জিনটা বানাবো, আমরা ইঞ্জিনের কাজ করব আমরা। সো হাউ টু বিল্ড অ্যান ইঞ্জিন, ওকে। এবং আমাদের যে লেকচার আউটকামগুলো থাকবে, যেমন আমরা কারেন্ট ভিউতে আসি, ম্যাজিক বক্সে ডিপ ড্রাইভ করবো, ইনিট মেথড এবং ফিট মেথড, প্রেডিক্ট মেথড, এগুলো সোর্স কোডগুলো আমরা দেখার চেষ্টা করব। আর্কিটেকচার বা কন্ট্রাক্ট যেটা আছে, যেমন যে এস্টিমেটর কন্ট্রাক্ট আছে, যেটাকে আমরা বলতেছি হলো একটা অবজেক্ট থাকবে সাইকিট লার্নের, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এবং আমরা লেভেল 1 থেকে শুরু করে লেভেল 2, লেভেল 3 এই জিনিসগুলো আমাদের গোল থাকবে আর কি, যে কীভাবে আমরা লেভেল 1 গেছি, এরপর লেভেল 2তে যাবো এস্টিমেটর বা ইঞ্জিন তৈরি করার জন্য, লেভেল 3তে আমরা আর্কিটেক্ট করবো, আমাদের মোটামুটি আমরা বলবো যে আমরা সাইকিট লার্নের বস হয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের একটা মডেল জেনারেট হবে, মানে আমরা মডেল কাজ করবো, যেখানে বেজ এস্টিমেটর থাকবে, ইউনিট মেথড থাকবে, মডেল মেথডগুলো থাকবে, সবগুলো আমাদের থাকবে। ঠিক আছে, সো আজকে এতটুকু পর্যন্তই, ওকে। সো আমার একটা অনুরোধ থাকবে যে যখন আপনারা পড়াশোনা করবেন, যে ভিজুয়াল ডায়াগ্রামগুলো আছে সেগুলো নিজেরা একবার হ্যান্ডক্রাফটেড করে রেডি করার চেষ্টা করবেন। বা কোনো ধরনের জন্য কোনো লেকচারে যদি ভুল কোনো ইনফরমেশনস থাকে, অথবা আপনার কাছে যদি মনে হয় যে আপনার কোনো কোয়েশ্চেন্স আছে যে এই জিনিসগুলো আমার মনে হয় আর একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমি বলবো যে আপনি ফেসবুকে আমাকে নক দিতে পারেন, অথবা লিঙ্কডইনে আমাকে নক দিতে পারেন, অথবা ইমেলও আপনাকে ইমেল করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, সো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট লেকচারে বা নেক্সট ক্লাসে আমাদের অবশ্যই আবার দেখা হবে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।